ওয়েলকাম ব্যাক টু অ্যালফাবেট। আগের ভিডিওতে আমরা হিউম্যান রিপ্রোডাকশনের বেসিক কিছু জিনিসপত্র দেখেছিলাম, যেমন শুক্রাশয়, স্কোটাম থলি। তো স্কোটাম থলি সম্পর্কে আমাদের একটা জিনিস আগের দিন বলা হয়নি, সেটা হচ্ছে একটু বলে দিই, তারপরে আমরা অন্য একটা অংশ শুরু করব। যেখানে ওই যে আগের দিন বলেছিলাম না, যে ভাষা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাষা ডিফারেন্স, এইগুলো আমরা আজকে শুরু করব। তো তার আগে একটা জিনিস আমাদের বলতে হবে, যেটা আগের দিন বলা হয়নি, সেটা হচ্ছে ওই স্কোটাম থলিটা একটু বলবো। সেটা হচ্ছে সাপোজ আগের দিন যেটা গেছিলাম, এটা যদি একটা স্কোটাম থলি হয়, মানে এখানে শুক্রাশয় ছিল, তো স্কোটাম থলির মধ্যে দিয়ে একটা এরাম করে একটা অংশ যায়। এটা একটা পেশিময় অংশ। তো এইটার নাম হচ্ছে, এই পেশিময় অংশটার নাম হচ্ছে সেপ্টাম স্ক্রোটি। এটা একটা পেশিময় একটা অংশ। পেশিময় একটা অংশ হচ্ছে সেপ্টাম স্ক্রোটি। লক্ষ্য করলে দেখা যাবে যে সেপ্টাম স্ক্রোটি যেটা আছে, একদম মিডিল বরাবর গেছে স্কোটাম থলির, তাই তো? এটা একদম স্কোটাম থলির মিডিল বরাবর গেছে, অর্থাৎ বলতে পারি যে স্কোটাম থলির জন্য একটা শুক্রাশয় এদিক, অর্থাৎ এটা কোন দিক, বাদিক, বাদিক এবং ডান দিক বরাবর বিভক্ত হয়েছে, অর্থাৎ তাহলে আমরা এটা বলতে পারি বাম স্কোটাম থলি, এটা হচ্ছে ডান স্কোটাম থলি, মানে টোটাল এটা স্কোটাম থলি, বাট যেহেতু এইটা মিডিল বরাবর গেছে, তাই আমরা বলছি বাম আর ডান স্কোটাম থলি, স্কোটাম থলি। আর এর মধ্যে শুক্রাশয় দুটো থাকে, তাহলে এটাও বলবো, এটা হচ্ছে বাম শুক্রাশয়, ডান শুক্রাশয়। ক্লিয়ার? ওকে, এটা বলা ছিল। আর একটা জিনিস বলে দিই, যদি আমরা বাইরের দিক থেকে শুক্রাশয়কে দেখি, তাহলে শুক্রাশয়ের গায়ে একটা এরকম একটা শিরা টাইপের একটা অংশ দেখতে পাবো, বাট ওটা শিরা নয়, ওটা শিরা নয়, শিরা টাইপের বলছি, মানে একটা এটা মানে দাগ, দাগ মতো দেখতে পাবো, তো এটার নাম হচ্ছে র্যাফি। আমি এই সেপ্টাম স্ক্রোটি আর র্যাফি এর ছবিটা এখানে দিয়ে দিচ্ছি, দেখে নিও একটু ভালো করে, আরো ভালো কনসেপশন ক্লিয়ার হবে। ওকে, তো র্যাফি গেল, সেপ্টাম স্ক্রোটি গেল। কি জিনিস সেটাও বললাম, কারণ সেপ্টাম স্ক্রোটি হচ্ছে একটা পেশিময় অংশ, যেটা স্ক্রোটাম থলিকে বাম এবং ডান খণ্ডে বিভক্ত করেছে, মানে একদম মিডিল বরাবর গেছে, পেশিময় অংশ। আর র্যাফি হচ্ছে শুক্রাশয়ের বাইরের দিকে এরকম একটা অংশ দেখা যায়, যেটা উঠে যাচ্ছে উপরের দিকে, তো সেটাকে র্যাফি বলছে। আমি পাশে ছবি দিয়ে দিচ্ছি। ছবি দেখা হয়ে গেলে এবার আমরা শুরু করবো যে শুক্রাশয় আগের দিন একটু করেছিলাম, তো এবার নালিকা এবং গ্রন্থিগুলো সম্পর্কে আমরা দেখবো। শুক্রাশয় তাহলে আঁকি। এটা একটা শুক্রাশয়, তাই তো? শুক্রাশয়, টিউনিকা ভ্যাজাইনালিস, তার মধ্যে একটা অংশ রকম থাকে, যাকে আমরা বলেছিলাম টিউনিকা অ্যালবুজিনিয়া, তাই তো? তার নাম ধরে আমি মুছবো, তার আগে একটু বলে দিই, এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া যেটা আছে, সেই টিউনিকা অ্যালবুজিনিয়ার থেকে কিছু তন্তুময় অংশ আগের দিন দেখিয়েছিলাম, এরকম কিছু তন্তুময় অংশ, আমি নামগুলো মুছে দিচ্ছি, কারণ আমাদের ছবি আঁকতে হবে, আর যদি পারি আমি পরে রেখে দিচ্ছি এগুলো। যাই হোক, কমপ্লিট হলো। তাহলে এইগুলো হচ্ছে পেশিময় কিছু অংশ, তন্তুময় কিছু অংশ। তো তন্তুময় অংশের মধ্যে আগের দিন দেখেছিলাম এরকম কিছু জড়ানো পেছানো কিছু নালিকা টাইপের থাকে, তাই তো? নালিকা টাইপের এরকম কিছু থাকে। এইগুলোকে বলছে সেমিনিফেরাস নালিকা। এইগুলোকে আমরা বলছি সেমিনিফেরাস নালিকা। ওকে, যদি ওকে থাকে তাহলে এটাও বলেছিলাম যে সেমিনিফেরাস নালিকা থেকে কিছু আর এক ধরনের নালী বেরোয়, এইরকম কিছু নালী বেরোয়, নালী বেরোয়। এই নালীগুলোকে বলছি আমরা রিজু নালিকা। রিজু নালিকা।
কা- এই কালো কালো যে অংশগুলো বেরিয়েছে সেইগুলোকে আমরা বলছি রিজুনালিকা। এবার এই রিজুনালিকাগুলো ইচ্ছা হচ্ছে তারা একসাথে প্রেম করবে, মানে জড়াজড়ি করবে। তো এই রিজুনালিকাগুলো থেকে কিছু অংশ এরম করে বেরোই, বেরিয়ে বললাম যারা প্রেম করবে মানে একসাথে জড়াজড়ি করবে, তো পেরিয়ে এরম করে একটা কুণ্ডলিকৃত হয়ে একটা জালিকা আকার তৈরি করে, জালকের মতো একটা অংশ তৈরি করে। এটা যেহেতু শুক্রাশয় তাই এটাকে বাংলায় বলছে সে শুক্রাশয়ের মধ্যস্থ জালক, বাট ইংলিশ টার্ম একে বলে রেটি টেস্টিস। রেটি টেস্টিস। ওকে, তো শুক্রাশয় বললে এই পর্যন্ত থামলে আমার হবে না, আরও এগোতে হবে, কারণ একটা কাজ করার পর বসে আমি থাকি না, অনেক কাজ করি। ঠিক আছে, যখন বললো তখন করতে দিই। এই রেটি টেস্টিস থেকে এরকম কিছু অংশ বেরোয়। স্যার মোটা হয়ে গেল, এতটা মোটা হয় না যদিও, বাট আমি হাইপোথেটিক্যাল রাখছি, এরকম কিছু নালী বেরোয়। এই নালীর সংখ্যা প্রায় 15 থেকে 20টা মতন থাকে। ওকে, এই নালীর সংখ্যা প্রায় 15 থেকে 20টা মতন থাকে। এই নালীগুলোকে বলা হয় ভাষা ইফারেন্সিয়া। ইফারেন্সিয়া। আগে আমি ছবিগুলো এঁকে নিই, তারপরে আমি বোঝাচ্ছি যে কাকে বলে না বলে কি বৃত্তান্ত সব। তাহলে রেডি টেস্টিস থেকে একটা ধরনের নালী বেরোচ্ছে, তাকে আমরা বলছি ভাষা ইফারেন্সিয়া। ওকে, এই ভাষা ইফারেন্সিয়া, এই ভাষা ইফারেন্সিয়াগুলো একসঙ্গে যুক্ত হয় এরম করে, এরা যদি বেরোয় তাহলে এটার সাথে কি আবার এটা যুক্ত হতে পারে, যুক্ত হয়ে এরম করে পেঁচিয়ে পেঁচিয়ে, এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে করে পেঁচিয়ে পেঁচিয়ে, বা আরও সহজ করছি আমি, এরম করে আসে, এরম করে আসে, এসে এরম করে মানে পেঁচাই, এগুলো এরম করে পেঁচাই। এতটা সহজ সহজ এটা নয়, মানে এতটা সহজ এটা পেঁচায় না, মানে আরও পেঁচাই। এতটা আমি তো পেঁচানো দেখাইনি যদিও সহজ করার জন্য। যাই হোক, কালো রঙের যেইটা আসলো আরও একটু করি, এরকম করে পেঁচাই। এই প্যাঁচানোর আমি আর একটু ভালো করে দেখাই। এখানে শুক্রাশয় যদি এটা থাকে, এটার নাম আগে একটু বলে দিই, এটার নাম হচ্ছে এপিডিডাইমিস। এটা টোটালটার নাম হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস। তো এই এপিডিডাইমিসটা যেহেতু বললাম আমি অনেক কুণ্ডলীকৃত হয়ে থাকে, পেঁচাই, তো ভাষা ইফারেন্সিয়া থেকে বেরোনোর পর, মানে ভাষা ইফারেন্সিয়ার পরবর্তী যে অংশ এটা হচ্ছে এপিডিডাইমিস। তো এই এপিডিডাইমিস শুক্রাশয়ের পেছন দিকে এরাম করে পেঁচিয়ে থাকে। ঠিক আছে, শুক্রাশয়ের পেছন দিকে এরাম করে পেঁচিয়ে থাকে। এটা হচ্ছে ভাষা সরি এপিডিডাইমিস। এপিডিডাইমিস মানে এই যে অংশটা, এটাও এপিডিডাইমিস, জাস্ট আমি এটা কুণ্ডলীকৃতকরণটা দেখালাম এখানে এপিডিডাইমিস। তো এই এপিডিডাইমিসটাই শুক্রাশয়ের পেছনে এরম করে পেঁচিয়ে থাকে, বাট আমি সহজ করে বোঝানোর জন্য এরম করে আঁকলাম। যাই হোক, এটা তাহলে এবার মুছে দিই, কাজ নেই এর কোনো। এই এপিডিডাইমিসটা, এই এপিডিডাইমিসটা 3টে জায়গায় 3টে নাম করে। ঠিক আছে, এপিডিডাইমিসটা 3টে জায়গায় 3টে নাম করে। একদম ওপরের দিকের নামটা হয়, ওপরের দিকে নামটা হয় কাপুট এপিডিডাইমিস, কাপুট। এই মিডিলের দিকে নাম হয় কর্পাস এপিডিডাইমিস, তলার দিকে নাম হয় কডা এপিডিডাইমিস, কডা, কডা এপিডিডাইমিস। ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে শুক্রাশয়, সরি শুক্রাশয় না, এই এপিডিডাইমিস বললো আরও আমি আমাকে এক্সটেন্ড করব, তাই জন্য সে এরাম করে একটা নালী তুলে দিল, নালী তুলে দিল। এতটা সোজা থাকে না, এরাম করে কিছু বেঁকে জুড়ে থাকে। ওকে, নালী তুলে দিল। এই যেই নালীটা তুললো তার নাম হচ্ছে কোথায় লিখি, ভাষা, এটা যেই নালীটা তুললো তার নাম হচ্ছে ভাষা ডিফারেন্স। একে বাংলায় বলে অর
শুক্রনালী। শুক্রনালী, ওকে, শুক্রনালী। তো শুক্রনালী যেখানে গিয়ে শেষটা হলো সেই, আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে শুক্রনালী যেটা আঁকলাম, এই শুক্রনালীটা কার মধ্যে দিয়ে যায়? এরম করে একটা ক্যানেল থাকে, এই ক্যানেলটার নাম হচ্ছে ইনগুইনাল ক্যানেল। এই ইনগুইনাল ক্যানেলের মধ্য দিয়ে যাই, গিয়ে শ্রেণীগহ্বরে মুক্ত হয়। শ্রেণীগহ্বর মানে সহজ কথায় বলতে গেলে আমাদের কোমর টাইপের এই অংশটা, কোমর টাইপের বা তলপেট টাইপের যে অংশ, সেটা হচ্ছে শ্রোণী দেশ। তো সেই শ্রোণী দেশে এই কি এটা ভাষা ডিফারেন্স গিয়ে উন্মুক্ত হয় নির্গমন নালীতে। নির্গমন নালীকে আমি দেখাচ্ছি। তো কার মধ্যে দিয়ে উন্মুক্ত হয়? ইনগুইনাল ক্যানালের মধ্য দিয়ে আমাদের এই ভাষা ডিফারেন্সটা যায়। আগের দিন বলেছিলাম যে শুক্র রজ্জু জিনিসটা কি, যখন এই ভাষা ডিফারেন্সের ওপর স্নায়ু আর কি রক্তবাহ লসিকাবাহ একসঙ্গে যুক্ত হয়ে যে গঠন তৈরি করে, যে দড়ির মতো যে গঠনটা তৈরি করে, তাকে আমরা বলেছিলাম শুক্র রজ্জু। সেই শুক্র রজ্জুর দ্বারা শুক্রাশয় দুটো স্ক্রোটাম থলিতে ঝুলন্ত অবস্থায় থাকে, ওকে। আর ওই শুক্রাশয় স্ক্রোটাম থলির সঙ্গে যার দ্বারা যুক্ত থাকে তাকে আমরা কি বলেছিলাম? টেল অফ লকউড। ক্লিয়ার? একবার রিক্যাপ করে দিলাম। যাই হোক, তো এবার এই ভাষা ডিফারেন্সটা এখানে আসে। এখানে আসার পর তার পাশ দিয়ে একটা এরকম করে নালী, সরি গ্রন্থি টাইপের কিছু একটা বেরোয়, একটু বড় করে আঁকে, তবে এটা ছোট নয়। এরকম করে একটা নালী আসে। তো নালী এসে কি করে, এটা এরম করে বেরোয় আর এটা এরম করে জুড়ে যায়, এরম করে এসে একটা অংশ তৈরি করে। ঠিক এদিক থেকেও ঠিক সেম আসে, যেহেতু শুক্রাশয় তো দুটো, তো এদিক থেকেও আসবে, এদিক থেকে এরম করে আসে, এরম করে পুরোটা ঠিক সেম যেমন আঁকলাম এদিক তো সেম হবে, এদিকটাও সেম হবে। বাট আমি জাস্ট বোঝানোর জন্য ছোট্ট করে আঁকছি, এই পর্যন্ত আসে। এটা কি ভাষা ডিফারেন্স সেম, এটাও ভাষা ডিফারেন্স। ভাষা ডিফারেন্স মানে শুক্রনালী, সেই শুক্রনালীটা কার মধ্যে দিয়ে আসে? ইনগুইনাল ক্যানালের মধ্যে দিয়ে সেম আসে, যা এদিকে তাই এদিকে। জাস্ট আমি একটু ছোট করে এঁকে দেখাচ্ছি। তো এসে এরকম করে থামে, থামার পরে এর পাশ দিয়ে ঠিক সেমিনাল ভেসিকেল এরকম করে বেরোয়, সেমিনাল ভেসিকেল এরকম করে বেরোয়। তো এই দুটো এরকম করে জুড়ে যায়, এই দুটো এরকম করে জুড়ে যায়, জুড়ে গিয়ে এরকম করে বেরিয়ে যায়, জুড়ে গিয়ে এরকম করে বেরিয়ে যায়। ঠিক আছে? তো এই কালো মতন যেটা অংশ আঁকলাম, এটাকে বলছি আমরা সেমিনাল ভেসিকেল। সেমিনাল ভেসিকেল। সেমিনাল ভেসিকেলের সংখ্যা কটা? এ একটা, এ একটা, অর্থাৎ দুটো। ক্লিয়ার? দুটো। তাহলে এটা ভাষা ডিফারেন্স আর সেমিনাল ভেসিকেল মিলে যেই নীল বর্ণের যে অংশটা তৈরি করছে, এই অংশটা, এটাকে আমরা বলবো নির্গমন নালী। নির্গমন নালী, ওকে, নির্গমন নালী। তাহলে এ একটা নির্গমন নালী, একটা নির্গমন নালী। এখন আর একটা গ্রন্থি থাকে, এরকম জায়গায় থাকে, এরকম জায়গায় থাকে, এরকম। এই যে লাল রঙে যেটা আঁকলাম, এই একটা গ্রন্থি থাকে যার নাম হচ্ছে প্রোস্টেট গ্রন্থি। প্রোস্টেট গ্রন্থি অর্থাৎ নির্গমন নালীটা প্রোস্টেট গ্রন্থির মধ্যে দিয়ে আসে, মধ্যে দিয়ে আসে। ঠিক আছে? মধ্যে দিয়ে আসে প্রোস্টেট গ্রন্থি। এরপর এই যে অংশটা তৈরি করলো, এই যে মোটা মতন যে অংশ তৈরি করলো, এর নাম হচ্ছে অ্যাম্পুলা। তো অ্যাম্পুলার আশপাশে একটা গ্রন্থি থাকে, অ্যাম্পুলার আশপাশে একটা গ্রন্থি থাকে, এরকম দেখতে হয়। অ্যাম্পুলারও দরকার নেই, আমি জাস্ট দেখানোর জন্য বললাম এরকম করে গ্রন্থি থাকে। গ্রন্থিগুলো এসে এই জায়গাটাই না, এই নালীর সঙ্গে মিশে যায়,
নালীর সঙ্গে এরকম করে মিশে যায়, ঠিক আছে। এই গ্রন্থিগুলো বলা হয় কপার গ্রন্থি। কপার গ্রন্থির সংখ্যা কটা? একটা, একটা, দুটো। দেখতে কেমন? মটর দানার মতো, মটর দানা, দেখতে মটর দানার মতো, ঠিক আছে। আর তলায় যে অংশটা নেমে আসছে তার নাম হচ্ছে মূত্র জনন নালী। মূত্র জনন নালী। মূত্র জনন নালী কেন বলছে? এই নালী দিয়ে মূত্রও আসে, এই নালী দিয়ে বীর্যও আসে, ওই জন্য নালীটাকে বলা হয় মূত্র জনন নালী। ক্লিয়ার? একটা কথা বলে দিই, ছেলেদের ক্ষেত্রে যেটাই মূত্রনালী সেইটাই জনননালী। অর্থাৎ এই একটা নালী দিয়েই মূত্রও বিসর্জন হয়, আবার বীর্য নিক্ষেপিত হয়। মেয়েদের ক্ষেত্রে আলাদা, মেয়েদের ক্ষেত্রে মূত্রনালী আলাদা প্লাস জনননালী আলাদা। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে মূত্র জনননালী। তাহলে এতটা আমাদের পুরো একটা শুক্রাশয় থেকে শুরু করে মূত্র জনননালী পর্যন্ত একটা গঠন, ঠিক আছে। আর এই জায়গাটায় থাকে হচ্ছে পেনিস, এরম জায়গায় থাকে হচ্ছে পেনিস, এরম জায়গায় থাকে হচ্ছে পেনিস। আমরা এই পেনিসটা নিয়ে সামনের দিন কথা বলবো। অর্থাৎ পেনিসের মধ্যেই তো মূত্র জননালীটা থাকছে, তাই তো? এটা হচ্ছে পেনিস। আর এটা হচ্ছে যেখান থেকে মূত্রটা নির্গমন হয় বা বীর্য নির্গমন হয় তাকে বলে মূত্র ছিদ্র। মূত্র ছিদ্র। এতটা কমপ্লিট করা হবে, এবার কাজগুলো আমি বলবো আস্তে আস্তে করে, এবার কাজে আসি, ঠিক আছে। ও আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এই অংশটা, এই অংশটা কে আমরা বলছি প্রোস্টেটিক মূত্রনালী। এই মূত্রনালী যে রাখলাম, সেই মূত্রনালী টোটাল তিনটে ভাগ। মিডিলটাকে বলছি পর্দাময় মূত্রনালী, শেষের দিকে অংশটাকে বলছি পেনিয়াল মূত্রনালী। ক্লিয়ার? পেনিয়াল মূত্রনালী। তাহলে প্রথমটাকে বলছি প্রোস্টেটিক মূত্রনালী, মিডিলের দিক থেকে বলছি পর্দাময় মূত্রনালী, আর শেষের দিকটাকে বলছি পেনিয়াল মূত্রনালী। এতটা বলার ছিল। এবার আসবো যে কাজ কি কি করে। দেখো, এখানে শুক্রাণু উৎপন্ন হচ্ছে, আগের দিন বলেছিলাম যে সেমিনিফেরাস নালিকার মধ্যে জার্ম কোষ থাকে, জার্ম কোষ, সেই জার্ম কোষটা শুক্রাণু উৎপাদন করে। সেমিনিফেরাস নালিকায় শুক্রাণু উৎপন্ন হলো, সেই শুক্রাণুটা রিজু নালিকার মধ্যে দিয়ে আসলো। কোথায় আসলো? রেডি টেস্টিসে আসলো। এই রেডি টেস্টিস থেকে শুক্রাণুটা ভাষা ইফারেন্স, এই যে ভাষা ইফারেন্স, এইগুলো ভাষা ইফারেন্স, ভাষা ইফারেন্সের মধ্যে থেকে গেল। কোথায় গেল? এটা কি? এপিডিডাইমিস। প্রথমে কাপুট এপিডিডাইমিস এলো, কর্পাস এপিডিডাইমিস এলো, তারপর করা এপিডিডাইমিস এলো। তাহলে যদি বলে যে ভাষা ইফারেন্সের কাজ কি? কাজ হচ্ছে রেডি টেস্টিস থেকে শুক্রাণুকে, রেডি টেস্টিস থেকে শুক্রাণুকে এপিডিডাইমিসে প্রেরণ করা। এটা হচ্ছে ভাষার ইফারেন্স। এখানে শুক্রাণু মানে শুক্রাণু থাকছে, সেই শুক্রাণুটাকে এখান থেকে এখানে ট্রান্সফার করছে কে? ভাষা ইফারেন্সিয়া। ক্লিয়ার? এখানে শুক্রাণুটা এলো, এখান থেকে কি হয়? এই এপিডিডাইমিস থেকে শুক্রাণুটা যাই, গিয়ে কোথায় যাই? ভাষা ডিফারেন্সে যাই। তাহলে এপিডিডাইমিস দুটো কাজ করছে, একটা তো শুক্রাণুকে ভাষা ইফারেন্স থেকে ভাষা ডিফারেন্সে নিয়ে যাচ্ছে এই পথের মাধ্যমে, আর একটা করছে, দেখো এই এপিডিডাইমিসটা একটু গুটিয়ে শুটিয়ে থাকে, মানে এরকম করে গুটিয়ে গুটিয়ে থাকে, যেহেতু একটু মানে শক্তপোক্ত দেখতে, তো শক্তপোক্তের মধ্যে যেহেতু একটু মানে পেশিবহুল টোল দেখতে, মানে মোটাসোটা দেখতে আর কি, সেই মোটাসোটা যেহেতু ব্যক্তি, সেই ব্যক্তি একদিকে তো শুক্রাণুকে ভাষা ইফারেন্স থেকে ভাষা ডিফারেন্সে পৌঁছে দেয়, আর একটা কাজ করে, সে শুক্রাণুকে কিছু সময়ের জন্য থাকতে বলে, ভাই তুমি থাকো, আমি যখন বলবো তুমি তখন যেও, বা আমি যখন নিয়ে যাবো তুমি তখন যেও। অর্থাৎ দুটো কাজ করে, একটা হচ্ছে ভাষা ইফারেন্স থেকে ভাষা ডিফারেন্সে শুক্রাণুকে প্রেরণ করে, আর একটা শুক্রাণুকে কিছু সময়ের জন্য থাকতে বলে, অর্থাৎ স্থান দেয়, মানে জায়গা দেয়। এরপর আসছে শুক্র নালী।
একটু আগে বললাম যে শুক্রাণু ইনগুইনাল ক্যানালের মধ্যে দিয়ে যায় এবং এর মধ্যে দিয়েও শুক্রাণু যায়, শুক্রাণু গিয়ে নির্গমন নালীতে আসে। এবার নির্গমন নালীতে আসে অর্থাৎ তাহলে ভাষা ডিফারেন্স বা শুক্রনালী কী কাজ করলো, শুক্রাণুকে এটা কি এপিডাইমিস, এপিডাইমিস থেকে এটা কি নির্গমন নালী অর্থাৎ এই পথের মাধ্যমে নির্গমন নালীতে নিয়ে গেল। এটা কি বললাম, এটা একটা সেমিনাল ভেসিকেল। এই সেমিনাল ভেসিকেল থেকে এক ধরনের ওয়েট খালি নেই, সেমিনাল ভেসিকেল থেকে এক ধরনের তরল পদার্থ হবে, তরল পদার্থ। এই তরল পদার্থ দেখতে হলুদ রঙের হয়, হলুদ রঙের হয়ে থাকে, চটচটে হয়ে থাকে, চটচটে। চটচট বলতে ওই কাশফুটা, কাশফুটা যখন বা সর্দি যখন বেরোয় ওই চটচটে যেমন দেখতে থাকে তেমন মানে তেমন টাইপের হয়ে থাকে। তাহলে তরল পদার্থ বেরোয় যেটার বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে হলুদ বর্ণের, তারপর চটচটে এবং ক্ষারীয় প্রকৃতির। ক্ষারীয়, কেন ক্ষারীয় বলছি, ক্ষারীয় প্রকৃতির। তাহলে এখান থেকে তরলটা ক্ষরীয়তে এখানে আসলো, আর এখানে শুক্রাণু এখানে আসলো, অর্থাৎ যেই শুক্রাণু আসলো সেই এই তরলটার সঙ্গে এই শুক্রাণুগুলো মিশে যাওয়ার পর এবার এটা নির্গমন নালী, নির্গমন নালী কার মধ্যে দিয়ে গেছে, প্রোস্টেট গ্রন্থির মধ্যে দিয়ে গেছে। তো প্রোস্টেট গ্রন্থি থেকেও কিছু পদার্থ খরিত হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যে তরল পদার্থটা খরিত হচ্ছে সেটা হচ্ছে বীর্য, বীর্য আছে, যে বীর্য 60% খরিত হয়। বীর্য কি জিনিস আমি বলছি, বীর্য 60% খরিত হয়। আর এটা এটা এই গ্রন্থি আর এই গ্রন্থি অর্থাৎ মটরদানার মতো কপার গ্রন্থি নিয়ে আমরা পরে আলোচনা করছি। সেই তরল পদার্থ 60% খরিত হয়। আর নির্গমন না প্রোস্টেট গ্রন্থি থেকে যেই তরলটা বেরোয়, একটা ধরনের তরল বেরোয়, তার মানে সেই তরলের 30% খরিত হয়। অর্থাৎ সেমিনাল ভেসিকেল থেকে যেই তরলটা বেরোচ্ছে তার 60% থাকে হচ্ছে বীর্যের মধ্যে। প্রোস্টেট গ্রন্থি থেকে যে তরলটা বেরোয় সেটা তার এও ক্ষারীয় হয়, তার প্রকৃতিও ক্ষারীয় হয়। কেন হয় বলছি, আর প্রোস্টেট গ্রন্থি থেকে যেই তরল পদার্থটা বেরোয় সেই তরল পদার্থের হচ্ছে বীর্যের মধ্যে 30%। ওকে, তারপর চলে আসে এই কপার গ্রন্থি। কপার গ্রন্থি থেকে ওই 1% মতো খরিত হয়, 1% মতো খরিত হয়, 1% মতো খরিত হয় সম্ভবত। এবারে এখানেও শুক্রাণু এলো, শুক্রাণু এলো তো মানে এর সঙ্গে মিশতে 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 অর্থাৎ সেমিনাল ভেসিকেল থেকে যে তরলটা বেরোচ্ছে তার সঙ্গে শুক্রাণু মিশলো, প্লাস প্রোস্টেট গ্রন্থি থেকে যেই তরলটা বেরোচ্ছে তার সঙ্গে মিশলো। অর্থাৎ তিনটে জিনিস কিন্তু মিশে গেছে। এক হচ্ছে শুক্রাণু মিশেছে, দুই সেমিনাল ভেসিকেল থেকে তরলটা একসঙ্গে মিশেছে, তিন প্রোস্টেট গ্রন্থি থেকে যেই তরলটা বেরোচ্ছে সেটা একসঙ্গে মিশেছে। মিশতে 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 সেমিনাল কপার গ্রন্থিতে এলো। কপার গ্রন্থি থেকেও তরল বেরোয়, অর্থাৎ মিউকাস টাইপের তরল বেরোয়। মিউকাস টাইপের তরল বেরোয় মানে যেটা একটু আগে বললাম এই কাশপুরার মতো মানে দেখতে বলতে হাত দিলে যেমন হয় তেমন চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করে আর কি। তো শুক্রাণুটা এলো এবং কপার গ্রন্থি থেকে যে তরলটা বেরোয় সেই মিউকাসের সঙ্গে মিশলো, মিশে এখান থেকে বেরোয়, এই জায়গা দিয়ে বেরিয়ে গেল। অর্থাৎ এতগুলো জিনিস মেশার পর শুক্রাণুটা যখন তৈরি হয় তখন তখন সেটাকে বীর্য বলে। শুক্রাণু একা একা বেরোতে পারে না, তাই তার কিছু বন্ধু ফন্ধু লাগে, যেমন এই তরলটা লাগে, এই তরলটা লাগে, কপার গ্রন্থি থেকে যে তরলটা বেরোয় সেইটা লাগে, এবং তখন এই চারটে জিনিস একসঙ্গে মিশে বীর্যটা বেরোয়। কোথা দিয়ে বেরোয়, মূত্র ছিদ্র দিয়ে বেরোয়। ক্লিয়ার? এবার একটু আগে বললাম যে আমরা এই গ্রন্থিগুলো নিয়ে একটু বিশদে আলোচনা করবো, কারণ এইগুলো অনেকগুলো কাজ আছে। ব্যাপারটা মুছে দিই, ব্যাপারটাকে মুছে দিই। ওকে, মুছে দিতে হবে। এরম করে একটা সেমিনাল ভেসিকেল দেখেছিলাম, সেমিনাল ভেসিকেল এটা সেমিনাল ভেসিকেল যেই থেকে যেই তরল বেরোয় তাকে বলে সেমিনাল তরল। সেমিনাল তরল, সেমিনাল তরলকে দেখতে কিরকম, হলুদ বর্ণের হয়ে থাকে, চটচটে হয়ে থাকে, হলুদ বর্ণের চটচটে, আর ক্ষারীয় প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির।
সেমিনাল ভেসিকেলের মধ্যে পাওয়া যায় ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের কাজ হচ্ছে শুক্রাণুকে, মানে শুক্রাণু যোনিপথে পড়ার পর যোনিপথের মধ্যে পড়ার পর জরায়ুর মধ্যে দিয়ে আলটিমেটলি সেই ডিম্বাণুর কাছে যেতে হবে, তো মানে হিরোইনের কাছে যেতে হবে। তো হিরোইনের কাছে যেদিকে শক্তি মুক্তি লাগবে, সেই মানে একটু বুস্ট আপ না হলে তো হবে না। তো সেই বুস্ট আপ অর্থাৎ শক্তি দেয় কে দেয়? ফ্রুক্টোজ দেয়, অর্থাৎ শুক্রাণুকে শক্তি দেয়। শক্তি দেয়, শক্তি না হলে সে যাবে কি করে? হিরোইনের কাছে যেতে হবে, একটু পোচপাচ মারতে হবে, তো পোচ মারার জন্য তো শক্তি লাগবে, সেই শক্তিটা দেয় ফ্রুক্টোজ। আর একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ হচ্ছে যোনিপথ থাকে, সেই যোনিপথকে উদ্দীপিত করা যেন শুক্রাণুটা ভালোভাবে যেতে পারে, অর্থাৎ যোনিপথকে উদ্দীপিত করে। কারণ যদি যোনিপথকে উদ্দীপিতই না করে তাহলে শুক্রাণু যাবে কি করে? শুক্রাণু হিরোইনের কাছে যাবে কি করে? ওই জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন সেমিনাল ভেসিকেলের মধ্যে থাকে, এবং সেটা যখন যোনিপথে পড়ে তখন যোনিপথকে উদ্দীপিত করে। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি সেমিনাল ভেসিকেলের কাজ। আচ্ছা, আরেকটা বললাম যে সেমিনাল তরলের বীর্যের মধ্যে থাকে হচ্ছে 60%। আচ্ছা, বীর্য জিনিসটাকে একটু লিখি এখানে আমি। বীর্য জিনিসটা কি একটু বলতে হবে এখানে। বীর্য, বীর্য আলটিমেটলি কি কি নিয়ে গঠিত হয়? সেমিনাল তরল নিয়ে। প্রথম হচ্ছে সেমিনাল তরল। বীর্যের মধ্যে সেমিনাল তরল থাকে 60%। 60%। ওকে। আর একটা জিনিস, এই যে এই সেমিনাল তরলের মধ্যে যে ফ্রুক্টোজটা থাকে এটা অতীব গুরুত্বপূর্ণ। কারণ সেমিনাল তরল মানে ফ্রুক্টোজ হচ্ছে একমাত্র একটা পদার্থ বা যাই বলতে পারো এলিমেন্ট, সেই ফ্রুক্টোজটা কেবলমাত্র সেমিনাল ভেসিকেল থেকে যেই তরলটা বেরোয় কেবলমাত্র তার মধ্যেই থাকে, আর কোথাও থাকে না। ওই জন্য ফ্রুক্টোজ এতটা গুরুত্বপূর্ণ। মানে সব থেকে বেশি থাকে ফ্রুক্টোজ, যেটা শক্তির চাহিদা দেয়, সব থেকে বেশি থাকে। এই যে এরাম মানে সব থেকে বেশি থাকে, দুটো অ্যারো চিহ্ন উপরে মানে সব থেকে বেশি থাকে। ওকে, এবার আমরা আসবো যে প্রোস্টেট গ্রন্থি বলেছিলাম। প্রোস্টেট গ্রন্থি এরকম দেখতে ছিল। প্রোস্টেট গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি থেকে কি খরিত হয়? প্রোস্টেট তরল খরিত হয়। তো প্রোস্টেট গ্রন্থি থেকে চটচটে টাইপের পদার্থ খরিত হয়। চটচটে জায়গায় পিচ্ছিল কারক পদার্থ, এটা পিচ্ছিল কারক পদার্থ। কারণ বলছি পিচ্ছিল কারক পদার্থ। চটচটে পিচ্ছিল কারক পদার্থ খরিত হয়, যেটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। এই পিচ্ছিল কারক পদার্থটা ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। আর এই প্রোস্টেট গ্রন্থি থেকে যে তরলটা বেরোয় তার 30% থাকে হচ্ছে বীর্যের মধ্যে। 30% থাকে বীর্যের মধ্যে। তাহলে কি থাকছে? প্রোস্টেট গ্রন্থি থেকে নির্গত তরল, মানে প্রোস্টেট তরল যদি বলি আমরা, থাকে 30% বীর্যের মধ্যে। ওকে, এখন একটা প্রশ্ন হচ্ছে চটচটে পিচ্ছিল কারক পদার্থ থাকে তার কারণ হচ্ছে যখন পেনিসটা যোনিপথের মধ্যে ঢোকে যেন সেটা যেন ভালোভাবে সঞ্চালিত হতে পারে, মানে ইন আউট ভালোভাবে হতে পারে। সহজ ভাষায় এটা বললাম জাস্ট। পিচ্ছিল কারক পদার্থ খরিত হয় প্রোস্টেট গ্রন্থি। এরপর আসছে হচ্ছে কোথায় লিখি এখানে লিখি। তাহলে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এখানে এরকম কিছু গ্রন্থি থাকে। আচ্ছা, সেমিনাল ভেসিকেলের সংখ্যা দুটো থাকে, আর এখানে থাকে হচ্ছে কওপার গ্রন্থি। এটা কি? কওপার গ্রন্থি। কওপার গ্রন্থি, কওপার গ্রন্থি থেকেও যে তরলটা খরিত হয় সেটা তো অবভিয়াসলি
এটা কিরকম খরিত হয়? এটা ওই সেম, এটা যেমন পিচ্ছিলকারক পদার্থ খরিত হয়েছিল, সেম জাস্ট নামটা হচ্ছে মিউকাস খরিত হয়। মিউকাস, ওই মিউকাস ঠিক সেম ওই পিচ্ছিলকারক পদার্থের মতো, মানে নাকের পরে যখন বেরোয় যেমন চটচট চটচট করে, ঠিক তেমনই চটচট একটা পদার্থ বার করে। ওই জন্য আমরা হচ্ছে পিচ্ছিলকারক পদার্থ, গন্ধি থেকে পিচ্ছিলকারক বা মিউকাস জাতীয় পদার্থ বের করে, মিউকাস। এই মিউকাসটা ক্ষরণ করে কারণ আগেই বললাম যে মিউকাসটা পিচ্ছিলকারক পদার্থ, ঠিক সেম এটার মতনই। তো পিচ্ছিলকারক পদার্থ যেহেতু বের করে, সেহেতু পেনিসটা যখন যোনিপথে ঢোকে তখন ভালোভাবে যেন সঞ্চালিত হতে পারে, মানে বাধাহীন সঞ্চালন, ওরে আটকানোর মতো কেউ নেই এমন সঞ্চালন, মানে মানে বাধাহীন সঞ্চালন মানে তো বুঝতে পারছো যে কি বলছে এখানে। যাই হোক, এটা হচ্ছে ব্যাপারটা। ওকে, আর হলো। আচ্ছা, এই কপারের গ্রন্থি থেকে একটু আগে বললাম যে 1% মতন বীর্যের মধ্যে থাকে, 1%, মাত্র 1%। কপার গ্রন্থি থেকে, তাহলে কপার তরল বলি আমরা 1%। তাহলে কত পার্সেন্ট হলো? 60, 30, 90, 91, আর 9% থাকে হচ্ছে শুক্রাণু। ওই এটা ভ্যারি করতে পারে, 10%ও থাকতে পারে, মানে 9% থেকে 10%-এর মধ্যে শুক্রাণু থাকে। তাহলে টোটাল বীর্য কোন কোন জিনিসটা গঠিত হলো? সেমিনাল তরল, যার পরিমাণ 60% থাকে। আর সেমিনাল তরলের মধ্যে সব থেকে বেশি থাকে কি? একটু আগে বললাম ফ্রুক্টোজ, যেটা শুক্রাণুকে বুস্ট আপ করতে সাহায্য করে। তারপর থেকে প্রোস্টেট তরল 30%, এটার প্রকৃতি কি? ক্ষারীয়, ক্ষারীয় এবং চটচটে টাইপের হয়ে থাকে, যেন শিশ্ন বাধাহীনভাবে সঞ্চালিত হতে পারে, 30% থাকে। তারপর থাকে কৌপার গ্রন্থি, এটাও ঠিক সেম মিউকাস জাতীয় পদার্থ ক্ষরণ করে যেন শিশ্নের বাধাহীন সঞ্চালন হতে পারে এবং যোনিপথকে পিচ্ছিল করতে পারে, যেন শিশ্নটা ভালোভাবে কাজ করতে পারে তার মতো। 1% গঠিত হয়। তা আর বাকি 9 থেকে 10% এটা ভ্যারি করতে পারে। 9 থেকে 10% থাকে হচ্ছে স্পাম। টোটাল 4টে জিনিস নিয়ে কিন্তু আমাদের বীর্য গঠিত হলো, ঠিক আছে? যখন বীর্য বেরোয় তখন এই 4টে জিনিস নিয়ে বেরোয়, কারণ স্পাম একা একা থাকতে পারে না, তাই তার অনেকগুলো বন্ধু লাগে। তো বন্ধুরা হচ্ছে সেমিনাল তরল, প্রোস্টেট তরল, কপার তরল, আর স্পাম থাকে। এটা হচ্ছে ব্যাপার। এখন প্রশ্ন আসে যে এইগুলো এরকম কই ক্ষারীয় প্রকৃতির হয় কেন? এইগুলো ক্ষারীয় প্রকৃতির হয় কেন? ক্ষারীয় প্রকৃতির হয় কেন? ক্ষারীয় প্রকৃতির হয় কেন? ক্ষারীয় প্রকৃতির হয় এই কারণে, এখানে একটু কেমিস্ট্রি দরকার হালকা করে, বাট আমি বলছি সেটা। কেমিস্ট্রিটা কি? কেমিস্ট্রিটা হচ্ছে যোনিপথ আম্লিক হয়, আম্লিক মানে অ্যাসিড টাইপের হয়ে থাকে। যদি শুক্রাণু একা একা যায় তাহলে ওই আম্লিক পরিবেশে শুক্রাণু বাঁচতে পারবে না, মরে যাবে। যদি ওই যোনিপথে মরে যায় তাহলে আলটিমেটলি হিরোইনের কাছে পৌঁছাবে কে? হিরোইনের কাছে না পৌঁছানো পর্যন্ত তো ফার্টিলাইজেশন হবে না, হবে তো না। যদি মরেই যায় তাহলে হিরোইনের কাছে পৌঁছাবে বা কী করে, বা ফার্টিলাইজেশন করবে কী করে, নিষেক করবে কী করে? ওই জন্য যখন স্পাম বেরোই তখন এইগুলো নিয়ে বেরোই। যেহেতু এইগুলো নিয়ে বেরোই, এতে ক্ষারীয় পদার্থ থাকে, কিছুটা ক্ষারীয় পদার্থ থাকে। এই ক্ষারীয় পদার্থটা যখন যোনিপথে যায়, যোনিপথ আম্লিক বললাম, ক্ষারীয় পদার্থ আম্লিক যোনিপথকে প্রশমিত করে দেয়, না আম্লিক না ক্ষারীয়। এই পথটা যেহেতু প্রশমিত হয়ে গেল, সেহেতু শুক্রাণু ভালোভাবে যেতে পারে। বাট তাও কিছু শুক্রাণু মরে পড়ে যায়, কারণ সব শুক্রাণুর মধ্যে তো এক শক্তি থাকবে তা নয়। কিছু কিছু শুক্রাণু জরায়ু গাত্রে আটকে যায়, কিছু কিছু শুক্রাণু হিরোইনের কাছে যেতে গিয়ে মরে যায়, এইভাবে হয়ে থাকে। আর এটা যে বললাম ক্ষারীয় হয় কারণ যোনিপথ যেহেতু আমলিকটাকে অ্যাসিডটা গিয়ে আমলিকটাকে ক্ষারীয়টা গিয়ে প্রশমিত করে দেয়। তো প্রশমিত করলে শুক্রাণু ভালোভাবে যেতে পারবে এবং বেঁচেও থাকতে পারবে, নাহলে তো সব শুক্রাণু মরে যেত। এটা হচ্ছে ব্যাপার। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।